তো কি আমার মাধ্যমিকের সকল ছাত্রছাত্রী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। তো তোমাদের যেহেতু কথা দিয়েছিলাম যে আমি আগামীকাল অর্থাৎ আজ আফ্রিকা যে কবিতাটি রয়েছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 মার্কের কোশ্চেনগুলো আলোচনা করব। তো আজ আমি চলে এসেছি 5 মার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আলোচনা করতে। তো তোমরা একটি খাতা এবং একটি কলম নিয়ে উপস্থিত থাকো কোশ্চেনগুলো লিখে নেওয়ার জন্য, যাতে এই কোশ্চেনগুলো পরবর্তীতে তোমরা হারিয়ে না ফেলো। তো চলো শুরু করা যাক। সর্বপ্রথম যে কোশ্চেন রয়েছে, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কাকে এ কথা বলা হয়েছে? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গেল? অথবা চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো এখানে দেখে নিই আমরা অ্যান্সারটা কী হবে। তোমার বলতে কবি আফ্রিকা মহাদেশের কথা বলা হয়েছে, মানে এখানে তোমার বলতে যে আফ্রিকা মহাদেশ রয়েছে তার কথাই বলা হয়েছে। তো দেখে নিই তারপরে যে কোশ্চেনটা রয়েছে যে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও। তো দেখে নিই সংক্ষিপ্ত পরিচয়টি কী। রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বর্ণনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকে আফ্রিকা অরণ্যাবৃত। সে তথাকথিত উত্তান্ত সভ্যতার আলো থেকে বহু দূরে নির্বাসিত ছিল। সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু উপনিবেশিক শতকে ইউরোপীয়রা আফ্রিকার উপনিবেশ স্থাপনের সূচনার ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকায় ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ উপনিবেশিক তথা সাম্রাজ্যবাদীর দল শুরু করে মানবিক লাঞ্ছনা। তাই কবি বললেন, ওরা লোহার হাতকড়ি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। ঠিক আছে, এখন একটু উত্তর বাকি আছে আমাদের, তো দেখে নিই চলো উত্তরটা কি। আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলিকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরা এই বর্বেরা তাদের পরিণত করে কৃতদাসে। তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো। এইসব অত্যাচারিত মানুষদের রক্ত ও অতুষ্টে কদমাক্তা হয় আফ্রিকার বনপথের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোর তলায় কাদার পিণ্ড এভাবেই আফ্রিকার অপমানিত ইতিহাসের চিরচিহ্ন দিয়ে গেল। তো প্রথম কোশ্চেনটা তো আমরা পড়লাম, তো এইটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। আমি এখানে যে কোশ্চেনগুলো বলবো সেটাই ইম্পর্ট্যান্ট, আর এর মধ্যে আছে দুটো কিংবা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, তো সেটাও আমি তোমাদের বলে দেবো। তো চলো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। পরবর্তী কোশ্চেন আমাদের রয়েছে, এলো মানুষ ধরার দল। কোথায় এলো? মানুষ ধরার দল কিসে এসে কি করেছিল? কোথায় এলো দেখে নি, কোথায় এলো। ইউরোপীয় শাসককুল আফ্রিকায় এসেছিল, মানে ইউরোপীয় যে শাসকেরা ছিল তারা আফ্রিকায় এসেছিল। তো পরবর্তী কোশ্চেন দেখে নিই, পরবর্তী যেটা রয়েছে, মানুষ ধরার দল এসে কি করেছিল। চলো দেখে নিই কী করেছিল। পাশ্চাত্য উপনিবেশিক শক্তির নির্মম অত্যাচার ও অগ্রাসনে ক্ষতি বিক্ষত হয় আফ্রিকা মহাদেশ। এই সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকেরা ছিল নিষ্ঠুর অত্যাচারী দাস ব্যবসায়ী। তারা পীড়ন, অপমান ও লাঞ্ছনায় আফ্রিকাকে বিধ্বংস করেছিল। শ্বেতাঙ্গ উপনিবেশিক শক্তির লাঞ্ছনা ও নির্যাতনে আফ্রিকার বন জঙ্গল বরাবর রক্ত হয়েছিল। এই উপনিবেশিক সাম্রাজ্যবাদী শক্তি হয়ে উঠেছিল বন্য নেকড়ের চেয়েও হিংস্র এবং কদর। তার লোহার হাতকড়ি নিয়ে এসে মানুষদের পণ্য হিসেবে কেনাবেচা করতে মিথ্যে গর্ব কিংবা অহমিকা আসলে তাদের সভ্য আণবিকতার প্রকাশ। আফ্রিকার শাসককুলের বর্ণন লোভের এই ঘৃণ্য করুণ ইতিহাসটি কখনো এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে কিংবা এলো মানুষ ধরার দল শব্দের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো এটাকে তোমাদের একটু বাড়িয়ে চাড়িয়ে লিখতে হবে, এখানে বেশি লেখা নেই বা এটা বেশি লেখা যাবে না, এটাকে একটু নিজের ভাষায় লিখলে এটা অনেকটাই বড় হয়ে যাবে। তো আমি তোমাদের বলবো এটা তোমরা বুঝে নিজের ভাষায় লেখার চেষ্টা করবে, যাতে এটা 5 মার্কের হয়ে যায় এবং তোমরা সেটা পরীক্ষা খাতাতে লিখে আসতে পারো। এই কোশ্চেনটা কিন্তু আসে পরীক্ষাতে,
তো এইটা তোমরা ভালোভাবে একটু দেখে যেও, আর এটা একটু মন দিয়ে বুঝো যাতে তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে এই কোশ্চেনটা লিখতে পারো। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। হাই ছায়াবিতা, ছায়াবিতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন, সংক্ষেপে লেখো। তো চলো এইটা আমরা দেখে নিই। ছায়াবিতা শব্দটির আন্তরিক অর্থ ছায়া দ্বারা আবৃত বা ছায়া ঢাকা। দুর্গম অরণ্যে ঘেরা আফ্রিকা মূল ভূখণ্ড থেকে বহুদূরে অবস্থিত। আধুনিক সভ্যতা ও জ্ঞানের আলো থেকে সে বঞ্চিত। দুর্গমতার কারণে 19 শতকের আগে পর্যন্ত আফ্রিকার প্রাকৃতিক সম্পদ ও নিজস্ব সংস্কৃতি বাকি বিশ্বের কাছে অজানাই রয়ে গেছে, তার রহস্যময় অরণ্যের মতোই। সাম্রাজ্যবাদের ঘোর বিরোধী তথা মানবতার পূজারী রবীন্দ্রনাথ মুসোলিনির ইথিওপিয়ার অনুপ্রবেশকে ধিক্কার জানিয়ে লেখা আফ্রিকা কবিতাটি আফ্রিকার সমাজ ও রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত দলিল। সৃষ্টির আদিতে আফ্রিকা তৈরি হয়েছিল প্রাকৃতির খেয়ালে। আদিম প্রকৃতি নিজের মনের মতো করে গড়ে তুলেছিল তাকে। বাকি পৃথিবীর কাছে সে ছিল অপরিচিত। পরবর্তীকালে সভ্য সমাজের দৃষ্টি পড়ে এই অন্ধকার আচ্ছন্ন মহাদেশের ওপর। ক্রমে ক্রমে আফ্রিকা হয়ে ওঠে পাশ্চাত্য সভ্য দেশগুলির জন্য কৃতদাস জোগাড়ের ক্ষেত্র। এমনকি স্বদেশের আদিম প্রকৃতির কোলে লুকিয়ে থাকা সম্পদও তাদের নজর এড়ায় না। পৃথিবীর তথা কথিত সভ্য দেশগুলির লোভ আর অমানবিকতার লুণ্ঠিত হয় আফ্রিকা। তার ধুলো মাটি কাদা হয় সেখানকার মানুষদের রক্ত আর কান্নায়। লেখা হয় তার অপমানের ইতিহাস। কিন্তু কবি মানবতার পূজারী, তাই সভ্যতার নামে মানবতার এই অপমান তিনি সহ্য করেননি। দিন বদলেই সন্দিগ্ধ হতেন, তাই পৃথিবীর সমস্ত শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষের হয়ে অপমানিত লাঞ্ছিত আফ্রিকার কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন। সভ্যতার এই সংকটের দিনে ঘৃণা বা হিংসা নয়, মানবতার প্রতি শ্রদ্ধা আর সংবেদনশীলতাকেই আশ্রয় করতে চেয়েছিলেন তিনি। তো এই কোশ্চেনটা আমরা দেখে নিই। আর একটা কোশ্চেনই হয়তো আছে, একটা কি দুটো কোশ্চেনই আছে। তো চলো এই কোশ্চেনটা দেখে নিই। আর এই যে কোশ্চেনটা বলবো এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা তোমাদেরকে জানতেই হবে। আফ্রিকা কবিতাটিতে থেকে এই কোশ্চেনটা 2027 সালে মাধ্যমিকে আসার মতো, এবং এটা হয়তো আসতেও পারে কিছু কিছু স্কুলে। তো চলো আমরা দেখে নিই কোশ্চেনটা কি। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণীটি কী, কেন সেই পুণ্যবাণীর প্রয়োগে অনিবার্য হয়ে উঠেছিল, অথবা যুগান্তরের কবির বক্তব্যের সার্থকতা আফ্রিকা কবিতার অবলম্বনে আলোচনা করো। এই যেটা আলোচনা রয়েছে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা আসতেই পারে, এটা আসবেই হয়তো। মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটা তোমাদেরকে জানা দরকার। তো চলো আমরা অ্যান্সারটা দেখে নিই। সভ্যতার শেষ পুণ্যবাণীটি হলো শ্বেতাঙ্গ শাসকের অত্যাচারে ক্ষতবিক্ষত আফ্রিকার কাছে নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা। কবি এক ভয়াবহ সংকটের প্রকালে এই কবিতাটি রচনা করেন। উপনিবেশিক এবং ফ্যাসিস্ট শক্তির স্বার্থে সংঘাত সে সময় জন্ম দিয়েছিল এক ভয়াবহ সমাজ রাজনৈতিক অস্তিত্বতা, যা ক্রমশ সমস্ত পৃথিবীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়। হিংসার এমন চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখে ব্যথিত কবি আফ্রিকাকে নিপীড়িত মনুষ্যত্বের প্রভূত হিসেবে তুলে ধরেন। কারণ সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকের সীমাহীন বিবর্তন ও এ মহাদেশের বরাবর রক্তাক্ত হয়েছে। তাদের কাটামারা জুতোর দাগ অসহায় আফ্রিকার হৃদয়ে একে দিয়েছে কলঙ্কের চিরচিহ্ন। আর আফ্রিকাকে কান্না, ঘাম আর রক্তে রঙিয়ে নির্লজ্জ শাসক নিজ দেশে করেছে সুন্দরের আরাধনা। সেখানে নিরুপদ্রব্য জীবনে চোখে পড়ে না কোনো খেদ বা আক্ষেপ। কবি টের পান সাম্রাজ্যবাদী শাসকের এই অত্যাচারিত হিংসা ও লোভই আসলে সমগ্র সভ্যতাকে পতন ও অবক্ষেপণের শেষ সীমানায় নিয়ে এসে দাঁড় করিয়েছে। এই পরিস্থিতি থেকে বেরোতে হলে মানবতাকে পূর্ণ উদ্ধার করার প্রয়োজন। তাই তথাকথিত সভ্য শাসকের ক্ষমা প্রার্থনায় হতে পারে তাদের ঘৃণ্য কৃত্যকর্মের একমাত্র প্রায়শ্চিত্ত।
যুগান্তরের কবি সেই মানবিকতার ঘন্য সাজিয়েই শেষ পূর্ণবাণীকে সবাইকে দীক্ষিত করতে চেয়েছেন। তো এটাই আজ আমাদের ভিডিও। এই যে লাস্ট আমি যে কোশ্চেনটা বলেছি এবং ফার্স্টে আমি যে কোশ্চেনটা বলেছি, এই দুটো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো কোশ্চেন আফ্রিকা থেকে মাধ্যমিকে আসতে পারে। তো চলো বেশি কথা বলবো না, এই ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো পড়ার ভিডিও নিয়ে। তো চলো, টাটা, বাই বাই। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সম্পূর্ণ। তো চলো অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।